রস্য ই উচ্চারণ করেন, বাংলা উচ্চারণ করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। রস্য ই, রস্য উ, রস্য উ। তাহলে এইখানে আমরা একটু প্রথমটা একবার পড়ে নিই, তারপরে এ, এ ও, তারপরে এ, এ অ, অ, তারপরে আ, আ। আপনারা মুখটা ফলো করবেন, ঠিক আছে? এটা হচ্ছে বোঝানোর স্বার্থে। এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আরেকটা বিষয় আমরা বুঝে রাখি, এই পাশে লিখছি জিভের উচ্চতা, রস্য ই, জিভা জিভা উপরের দিকে উঠছে, রস্য ই। আমরা কিন্তু ছোটবেলার মতো শিখতেছি। এখানে মনে করেন যে আমরা সবাই কিন্তু বাচ্চা, ওইভাবে শিখেন, তাহলে দেখবেন যে শিখতে সুবিধা হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখানে কি জানলাম, জীবের উচ্চতা হচ্ছে উচ্চ। আবার রস্য উ, এটা আমরা আরেকটু বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে জীবের উচ্চতা, এটা হচ্ছে অগ্র হবে, অগ্র। এটা হবে হচ্ছে পশ্চাৎ, পশ্চাৎ এই কারণে বললাম পশ্চাৎ। হ্যাঁ, পশ্চাৎ মানে জীবের পিছন থেকে, এটা আগে উচ্চারণ হবে, এটা পরে উচ্চারণ হবে। তাহলে পশ্চাৎ আমরা যদি স্বরধ্বনি ধরি তিনটা, অগ্র স্বরধ্বনি হচ্ছে তিনটা, আর মাঝখানে যে কেন্দ্রীয় স্বরধ্বনি সেটা হচ্ছে স্বরে আ। এখন এই যে সংবৃত, সংবৃত অর্থ হচ্ছে সংকোচন, সংকোচন বা ছোট। হ্যাঁ, আর বিবৃত অর্থ হচ্ছে বড় বা প্রসারণ, ঠিক আছে? তাহলে এটা বোঝার স্বার্থে লিখে রাখবেন যে সংবৃত মানে সংকোচন বা ছোট, বিবৃত মানে প্রসারণ বা বড়। হ্যাঁ, এটা বোঝানোর স্বার্থে। এখন ঠোঁটের উন্মুক্তি আমরা কি বলতেছি, রস্য উ, রস্য উ। দেখেন তো ঠোঁটের কোনো উন্মুক্তি হচ্ছে কিনা। এরপরেরটা হচ্ছে এ, এ ও। আপনারা ফলো করবেন যে ঠোঁট বা জিহ্বা কোথায় অবস্থান করছে, তাহলে আচ্ছা। এরপরে আমরা তাহলে এটা হচ্ছে মধ্য, উচ্চ মধ্য। তাহলে জীবের অবস্থান প্রশ্নে এইভাবে আসতে পারে যে নিচের এই বর্ণটি দিয়ে বলতে পারে, নিচের রস্যই বা রস্যই বর্ণটি দিয়ে বলতে পারে যে ঠোঁটের উন্মুক্তি বা জীবের উচ্চতা কোনটি, উচ্চ, মধ্য, অর্ধ সংবৃত, এইভাবে কিন্তু অপশনে থাকতে পারে। অথবা ঠোঁটের উন্মুক্তি যদি দেওয়া থাকে তখন শুধু অর্ধ সংবৃত থাকবে আর অন্যান্য অপশন থাকবে যে এই বর্ণটি, ও বর্ণটি ঠোঁটের উন্মুক্তি কোথায় বা কি, অর্ধ সংবৃত, এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। এরপরে আছে এ, এ, এ অ, এ অ। তাহলে এখানে নিম্ন, মধ্য। তাহলে জিহ্বার যে উচ্চতা আপনারা ফলো করেন যে এ, এ উচ্চারণ করলে জিহ্বাটা নিচের দিকে না, এ, এ। আর অ হচ্ছে, অ যদি আপনি উচ্চারণ করেন অ, অ, জিহ্বা কি উপরে লাগতেছে না নিচের দিকে, নিচে থাকতেছে না। তাহলে এই কারণেই যে এই যে ঠোঁটের যে উন্মুক্তি, আমরা রস্য উ বললে ঠোঁট লেগে যাচ্ছে কিন্তু, আর অ বললে ঠোঁট একটু ফাঁকা হচ্ছে, ঠিক আছে? এই কারণে হচ্ছে অর্ধ বিবৃত। আর আ যদি আমরা উচ্চারণ করি, আ শব্দটা হচ্ছে কেন্দ্র, জিহ্বার অবস্থানের মাঝখানের থেকে উচ্চারিত হয় স্বরে আ। স্বরে আতে আমটি আমি খেবো পেরে, তাই না ছোটবেলায়? হ্যাঁ, মানে এইভাবে হচ্ছে, ঠিক আছে? মানে পড়াশোনা হচ্ছে মজার মাধ্যমে পড়বেন, আর বাংলা বিষয়টা হচ্ছে খুবই মজার। আমি নিজেও সেই কারণে বাংলায় নিয়েছি, যে সায়েন্সের সাবজেক্ট, ইংরেজি, গণিত তো সবই তো পড়া হলো, একটু সাহিত্য রসনী, যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা। তাহলে বিষয়টা কি আমরা ক্লিয়ার কিনা? প্রশ্ন কিন্তু বেশিরভাগ এসে থাকে এই প্রশ্নটি যে কেন্দ্রীয়, নিম্ন, বিবৃত। এই কেন্দ্রীয় নিম্ন হবে হচ্ছে এখানে, ঠিক আছে? এটা এই যে জীবের উচ্চতা, কেন্দ্রীয়, নিম্ন, ঠিক আছে? আপনারা এইভাবেও এটাকে গোল করে ইসের মধ্যে রাখতে পারেন, হ্যাঁ, বাউন্ডারির মধ্যে, মানে যেভাবে আপনার মনে থাকে, ঠিক আছে? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মনে রাখা। তাহলে এই বিষয়টা কি আমাদের ক্লিয়ার হলো কিনা? ওকে। এরপর আমরা চলে যাই। আমরা তো জানি যে স্বরবর্ণ কয়টি, ব্যঞ্জন বর্ণ 39টি। তাহলে এটা লিখলাম না, আপনারা এটা রাখবেন। তাহলে এই যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। এখন আমরা তো পড়েছি যে স্বরধ্বনি 37টি, 37টির মধ্যে স্বরধ্বনি হচ্ছে 7টি, মোট আমাদের ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। ব্যঞ্জন ধ্বনি 30টি, কনফিউশনটা দূর করুন। ব্যঞ্জন ধ্বনি 30টি সহ মোট, এখানে লেখেন 7 + 30, এইভাবে লিখে রাখেন, মনে থাকবে 7 + 30, ঠিক
ঠিক আছে, অঙ্কের মতো করে আপনি যদি পড়েন না তাহলে ওইটা ব্রেনে বেশি স্থায়ী হয়। তাহলে স্বরধ্বনি আমরা 7টি বললাম, এই যে 7টি স্বরধ্বনি পাইছি। এখন এখানে এই যে ওই ও, এটা কেন হলো না? এটার সাথে হচ্ছে আমাদের দুইটা স্বরধ্বনি বা স্বরধ্বনি দুইটা যুক্ত আছে, সেই কারণে এটা যৌগিক স্বরধ্বনি। যদি স্বরধ্বনি যদি বলা হয় যে যৌগিক স্বরধ্বনি যদি বলা হয় তাহলে কয়টি, কি কি? ওই ও। তাহলে এটা কিভাবে গঠিত হয়েছে এটা একটু দেখেন। এই ওই ও গঠিত হয়েছে অ প্লাস রস্বই, অ প্লাস রস্বই, অ প্লাস রস্বই দিয়ে ওই। আর ও গঠিত হয়েছে কি দিয়ে? ও। আপনারা উচ্চারণ করেন ও। দুই ভাবে গঠিত হতে পারে, অ বা ও প্লাস উ। তাহলে আমাদের কয়টা স্বরধ্বনি আছে এর মধ্যে? দুইটা স্বরধ্বনি, এই জন্য হচ্ছে এটা যৌগিক স্বরধ্বনি। রাস্বর হচ্ছে 4টি, রাস্বর 4টি। তারপরে হচ্ছে দীর্ঘস্বর, দীর্ঘস্বর 6টি, সরি 7টি। দীর্ঘস্বর হচ্ছে 7টি। এখন এর ভিতর কি কি আছে আমরা একটু দেখি, লিখে রাখবেন। হ্যাঁ, রাস্বরের মধ্যে কি কি আছে? স্বরে অ, যেগুলো ছোট ছোট উচ্চারণ হয়, স্বরে আর রস্বই, রস্বউ, রি, রি। আমরা কিন্তু ছোটবেলার পড়া পড়তেছি, এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। আপনি যদি এই সহজ যে বিষয়টা, সহজ বলা যায় না এটা, আপনি ভাববেন সহজ। হ্যাঁ, আর এরপরে 7টি কি কি আছে? সরেয়া, দীর্ঘই, সরেয়া, দীর্ঘই, মানে আমরা যে 11টি স্বরধ্বনি পেয়েছি এই 4টি বাদে আর বাকি যা আছে সব সব ঠিক আছে। রস্বউ, এ, ওই, এরপরে আছে ও, ও। তাহলে বোঝা গেল যে রাস্বর, রাস্বর বলতে কি বলছি? অ, ই, উ, রি। আর এগুলো উচ্চারণ করতে গেলে আ, এটা দীর্ঘ স্বর হচ্ছে না? আ, দীর্ঘ ই, রস্বউ, এ, ওই, এটা দীর্ঘ না? এইভাবে বুঝে বুঝে পড়বেন ব্যাকরণ, না একটু বুঝে বুঝে পড়বেন, দেখবেন যে ভালো লাগবে। এখন বলেন যে এতক্ষণ পর্যন্ত মানে বুঝতেছেন কিনা? না বুঝলে আমি আবার রিপিট করবো, ঠিক আছে? সৌরভ ভাই, আপনি বুঝতেছেন না? এইভাবে কি মানে কখনো চিন্তা করছেন যে এইভাবে পড়া যায় না? এই পড়াশোনা এটা আপনি যখন রেকর্ডেড ক্লাস, যে কোনো ক্লাসে যখন দেখবেন বা যে কোনো ইসের, অনেক ভালো শিক্ষকগণ আছে যারা বাংলাতে এক্সপার্ট। আমি তো ধরেন সব বিষয়ে এখন বলা যায় এভারেজ, যেহেতু একাই সব নিচ্ছি, কারণ একাই আমারও জানার সীমাবদ্ধতা থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আমি আল্লাহর রহমতে যতটুকু জানি একটা চাকরি প্রার্থীর জন্য যথেষ্ট, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি জানি যে কিভাবে পড়ালে বা কতটুকু পড়লে আপনার কাজে লাগবে, এই জন্য আমি এক্সট্রা অতিরিক্ত পড়াবো না, ঠিক আছে? আর